যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিল আকারে পাশ। মতামত উপেক্ষার অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। সংসদে শুধুমাত্র টু-থার্ড মেজরিটির বলে পাশ করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। ৫ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাশ করা যায় কিনা এটা বুঝতে হবে। বিজেপির থেকে সকল বিলগুলো প্রিন্ট করে নিয়ে আসতে পারতাম, কাজে এটা সম্ভব হয়নি। ইসির গলার কাঁটা ৪,০০০ কোটি টাকায় কেনা ইভিএম নষ্ট হয়ে গোডাউনে ঠাঁই। দুর্নীতি খতিয়ে দেখতে দুদকের তদন্ত শুরু। দুর্নীতি দমন কমিশন একটা বিষয়ে তদন্ত করছে এবং এই জিনিসগুলোর পর্যালোচনার ভিতরে আছে। কিরগিজস্তানে দূতাবাস না থাকায় ভোগান্তিতে বাংলাদেশিরা। অনেক চেষ্টায় প্রবাসী রাসেলের মরদেহ দেশে। চলছে আরও ৩ জনের মরদেহ আনার প্রক্রিয়া। ওয়াশিংটন তেহরান বৈঠক আজ। লেবাননের যুদ্ধবিরতি ও ইরানের সম্পদ ছাড় না দিলে আলোচনা নয় জানালেন স্পিকার বাঘের। পাল্টা হুমকি ট্রাম্পেরও। দশ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন নাসার ৪ নভোচারী। রাত ১টার ঠিক পরে প্রশান্ত মহাসাগরে অবতরণ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অনুমোদনের জন্য ৩০ দিনের সময়সীমা শেষ হয়ে গেছে। সব মিলিয়ে ১১৭টি অধ্যাদেশ থেকে ৯১টি বিল আকারে পাশ করেছে সংসদ। তবে বাকি ১৬টি অধ্যাদেশ এখনও আলোচনায় ওঠেনি। সরকার দলীয় চিফ হুইপ সাংবাদিকদের বলেন, যেসব অধ্যাদেশ বাদ গেল সেসব নিয়ে আলোচনার সুযোগ আছে। আর বিরোধী দল বলছে, আপত্তি সত্ত্বেও অনেকগুলো বিল পাশ হয়েছে। নাজমুস সাকিবের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য অনেকটাই নির্ধারিত হল শুক্রবারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে। এদিন সকাল বিকেল মিলিয়ে ২ বেলার অধিবেশনে পাশ হয় ২৫টি বিল। ২০২৬ ১৬০, ৬২, ৬৩, ৬৪, ৬৫। শুক্রবার বিকেলে জাতীয় সংসদে পাশ হয় ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, উপাত্ত ব্যবস্থাপনা, সাইবার সুরক্ষা সহ জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল। এদিন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদন নিয়ে বিতর্কের সূচনা হয়। অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি, কিন্তু সেখানে সরকারের নিয়ন্ত্রণ বাড়ে এমন ৩টি সংশোধনী এনে বিল পাশ করে জাতীয় সংসদ। বিল পাশের পর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, এখানে সংশোধনী আনার মাধ্যমে সরকারি দল প্রতিশ্রুত রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করেছে। দিন দুপুরে ছলচাতুরির মাধ্যমে সংশোধিত আকারে বিলটি পাশ করা হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার আনেনি। প্রয়োজনে পরে এই বিলটি আবার সংশোধন করা যাবে। বর্তমান সরকারের প্রবণতা দেখছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, সেটারই একটা ধারাবাহিকতা। মাননীয় স্পিকার, আমাদের জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর, সেইখানে মাননীয় মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? সেটা তো মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের সঙ্গে বিতর্কের এক পর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম।
অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য 30 দিনের সময়সীমার শেষ দিন পর্যন্ত মোট 117 অধ্যাদেশকে 91 বিল আকারে পাশ করে জাতীয় সংসদ। এ বিষয়ে সরকার দলীয় চিফ হুইপ সাংবাদিকদের বলেন, যেসব অধ্যাদেশ বাদ গেলেও সেসব নিয়ে সামনে আলোচনার সুযোগ আছে। যে আমরা 16টা বিল এটা আমরা একটা রিপোর্ট আকারে পেশ করেছি, একটা কনসেনসাস আছে। এই 16টা বিল আমরা পরবর্তীতে এটা আপনাদের দেখাচ্ছি, পরবর্তীতে আমরা আলাপ আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব এবং এইটা আমরা ল্যাপস করলেও এখন এটা আবার নেক্সট সেশনে আমরা আনবো, এরকম একটা সিদ্ধান্ত। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, বিরোধী দলের আপত্তি সত্ত্বেও অনেকগুলো বিল পাশ হয়েছে। নাগরিকদের জীবনের সঙ্গে জড়িত এমন সব অধ্যাদেশ উপেক্ষা করা হয়েছে। সরকারের ওপর বিরোধীদের কোনো আস্থা নেই বলে জানান তিনি। এ পর্যন্ত আপনারা যতগুলা ওয়াদা ভঙ্গ করেছেন, এর ভিত্তিতে আপনাদের উপর আমাদের কোনো আস্থা নেই। আপনারা এখনই আনেন নাই, পরবর্তী পর্যায়ে আনবেন। আমরা জনগণের পক্ষে, এই জন্য জনবিরোধী যে আইনগুলো আজকে সংসদে শুধুমাত্র টু-থার্ড মেজরিটির বলে পাশ করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি। আগামী বুধবার সকালে বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের 14তম দিনের অধিবেশন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নাজমুস সাকিব, এখন ঢাকা। এই প্রস্তাবের বিপক্ষে আছেন। নির্বাচন কমিশনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্রায় 4,000 কোটি টাকায় কেনা ইভিএম মেশিন, যার অধিকাংশই নষ্ট হয়ে পড়ে আছে কমিশনের গুদামে। সামনের নির্বাচনে আদৌ এসব মেশিন ব্যবহার করা হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ইভিএম মেশিন কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখতে এবারে তদন্ত শুরু করেছে দুদক। বাকিটা জানাচ্ছেন আরিফ হোসেন। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া আনতে চালু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। লক্ষ্য ছিল দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছ ভোট গ্রহণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবার পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার শুরু হয় 2010 সালে। তখন 93টি বুথে স্থাপন করা হয়েছিল ইভিএম মেশিন। ধীরে ধীরে সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় নির্বাচনের কিছু আসনে এর ব্যবহার বাড়ানো হয়। এই ইভিএম এর বিষয়ে এবং আরপিও পরিবর্তনের বিষয়ে আমরা তাদের যে হীন উদ্দেশ্য, ফলাফল বদলে দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, যেটা এটা মেশিনের মাধ্যমে করা সম্ভব। যদিও রাজনৈতিক দলগুলো শুরু থেকে ইভিএম এর বিরোধিতা করে আসছিল। রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে 2017 সালে 2 লাখ ইভিএম কেনার প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন, যেখানে ব্যয় ধরা হয় 4,000 কোটি টাকা। ইভিএম আপনার সবচেয়ে বেশি কিনেছে হচ্ছে সাইদুর রহমান স্যার। ইভিএম এর দাম হওয়া দরকার ছিল 10-15 হাজার টাকা, সেটা মনে হয় মেবি একটা কিনা 3 লাখের কাছাকাছি। যা তাই করেছে, শত শত কোটি টাকা মনে করেন লুটপাট করে গেছে। সে সময় প্রতিটি ইভিএম এর ব্যয় ধরা হয় $2,387। এছাড়া 25,000 টাকা ধরা হয় অন্যান্য সরঞ্জাম ব্যয়। তখনই প্রশ্ন ওঠে এত খরচ নিয়ে, অথচ ওই একই সময়ে ভারত ইভিএম কেনে মাত্র 20,000 রুপিতে। তুলনা করলে প্রায় 10 গুণ বেশি দামে ইভিএম কেনার প্রক্রিয়া করে নির্বাচন কমিশন। 2018 সালের নির্বাচনে 150টি আসনে ইভিএমে ভোট গ্রহণ হয়। যদিও সে সময় নির্বাচনে রাতে ভোট দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। এর ঠিক 5 বছরের মাথায় 1.5 লাখের বেশি ইভিএম মেশিন নষ্ট হওয়ায় দ্বাদশ জাতীয় নির্বাচনে হাতে গোনা কিছু আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারচুপির পরই বিস্ফোরণের অপেক্ষায় ছিল গণমানুষের ক্ষোভ। মেধা ও কোটাকে সামনে রেখে রাজপথে নামে মানুষ, হয় গণ অভ্যুত্থান। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। ইতিমধ্যেই হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তবে এই নির্বাচনে ইভিএম ব্যবহার হয়নি। এছাড়া উপনির্বাচনেও ইভিএম এর ব্যবহার হবে না বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া কেনাকাটার দুর্নীতি তদন্তে মাঠে কাজ করছে দুদক, জানিয়েছে নির্বাচন কমিশন সচিব। দুর্নীতি দমন কমিশন একটা বিষয়ে তদন্ত করছে, অডিট ডিপার্টমেন্টে থেকে একটা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে জাতীয় পর্যায়ের নির্বাচন, 3টা নির্বাচন নিয়ে যে পর্যালোচনা একটা আমাদের যে কমিটি তদন্ত কমিশন ছিল, তারা একটা করেছে এবং এই জিনিসগুলোর পর্যালোচনার ভিতরে আছে। সকল রাজনৈতিক দলের বিরোধিতার পরও এই ধরনের প্রকল্প হাতে নেওয়া উচিত হয়নি বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলোর সিস্টেমটাকে একমত হয়নি এবং পরবর্তীতে দেখা গেছে যে আবার এই সিস্টেমটা বাতিল করা হয়েছে। জনগণের এই অধিক টাকাটা খরচ হয়ে গেল, অথচ সেটা ব্যবহারযোগ্য হলো না। সেই জন্য আমার কাছে এই
কোনো সরকার অথবা কোনো নির্বাচন কমিশনের এককভাবে রাজনৈতিক দলগুলো ছাড়া সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে ঠিক মনে হয় না। ইভিএম একটি সম্ভাবনার নাম, কিন্তু বাস্তবতায় তা এখন প্রশ্নবিদ্ধ। অধিকাংশ রাজনৈতিক দলের বিরোধিতার মুখে 2018 সালের নির্বাচনের আগে কেনা হয়েছিল ইভিএম মেশিন। তবে এই ইভিএম মেশিন এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় গলার কাটা, কারণ জনগণের টাকা খরচ করে যেই ইভিএম মেশিন কেনা হয়েছিল সেটি এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে বিভিন্ন গুদামে। তাহলে জনগণের যেই টাকা খরচ হলো এই দায় এখন কার? আরিফ হোসেন, এখন, ঢাকা। কিরগিজস্তানে 4 প্রবাসীর মরদেহ মর্গে পড়ে থাকা ও দূতাবাস না থাকায় মরদেহ দেশে পাঠাতে বিপত্তি দেখা দেয়। এই বিষয়ে এখন টেলিভিশনে খবর প্রচারের পর দেশে ফিরল কিরগিজস্তান প্রবাসী রাসেলের মরদেহ। বৈধ কর্মী হিসেবে বিএমইটির কার্ড থাকা আরও 2 জনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়। বাকিটা জানাচ্ছেন কামরুল হাসান জনি। মৃত্যুর প্রায় 2 মাস পর প্রিয়জনের বাক্সবন্দি মরদেহ দেশের মাটিতে পৌঁছাতেই কান্নার শোরগোল পড়ে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে। শেষ বিদায় নিতে দেশে ফিরল কিরগিজস্তান প্রবাসী রাসেল। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা বুঝে পায় তার মরদেহ। 2024-এ গেছিল, এই 2 বছর হয়েছে আর কি। 2 বছর আর 5 দিন আগে তিনি হার্ট স্ট্রোকের মারা যায়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্ড থাকার পরও কিরগিজস্তানে 4 প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশটির মর্গে পড়ে থাকার খবর এখন টেলিভিশনে প্রচারের পর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। দেশটিতে থাকা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন প্রায় $4000 খরচ করে তার মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব নেয়। সবাই মিলে যে টাকা ডোনেশন করেছেন সেইখান থেকে আমাদের পরিপূর্ণ হয়েছে $4000 এবং এই $4000 দিয়েই আমরা রাসেলকে দেশে পাঠাতে সক্ষম হয়েছি। রাসেলকে প্রায় 55 দিন লেগেছে বাংলাদেশ পাঠানোর জন্য। আমাদের মিনিমাম 7 থেকে 8টা ডকুমেন্ট লাগে। আমাদের যদি কিরগিজস্তানে একটা কনসুলেট অফিস থাকতো তাহলে আমরা আরো সহজে আরো তাড়াতাড়ি একটা লাশ বাংলাদেশে পাঠাতে পারি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায় আরও 2 প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। নারায়ণগঞ্জের আলামিন ও কুমিল্লা চান্দিনার মোহাম্মদ রাসেলের পাসপোর্ট যাচাই করে বিএমইটির ছাড়পত্র পাওয়া গেলে প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয়। তবে দেশটিতে দূতাবাস না থাকায় মরদেহ দেশে ফেরাতে পরবর্তী কার্যক্রম গ্রহণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় তারা। প্রতিনিয়ত প্রায় 10 থেকে 15টা ডেড বডি আমাদের এখানে আসে। তো সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা আবেদনে 24 ঘন্টার মধ্যে সেই আবেদনটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ডকুমেন্টেড হলে আমরা ব্যবস্থা নিই, আর যদি আনডকুমেন্টেড হয় তখন মিনিস্ট্রিতে আমরা পাঠিয়ে দিই। এছাড়া উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস জানায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আবুল খায়েরের মরদেহ প্রতিষ্ঠানের খরচে দেশে পাঠাতে সম্মত হয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি তার কোম্পানির মালিকের কাছ থেকে প্রয়োজনীয় খরচটা পেয়েছেন যাতে লাশটি দেশে পাঠানো যায় এবং তারা কাজ করছেন এই মৃতদেহটি পাঠানোর জন্য। আমি সর্বশেষ জানতে পারলাম তারা টার্কিশ এয়ারলাইন্সে টিকিট খুঁজছেন। তবে আর কত প্রবাসীর নিথর দেহ চাঁদা ও সহযোগিতায় দেশে ফিরলে টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। যাত্রী পরিবহনের পাশাপাশি জ্বালানি তেল পরিবহনের সহজ ও সাশ্রয়ী মাধ্যম রেলপথ। তবে ইঞ্জিন সংকটে সারা দেশের মতো সিলেটেও তেলবাহী ওয়াগনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতে দেখা দিয়েছে স্থবিরতা। তেলবাহী ওয়াগনগুলোতে দ্রুত নতুন ইঞ্জিন সংযোজনের দাবির বিপরীতে রেল কর্তৃপক্ষের আশ্বাস থাকলেও সুস্পষ্ট কোনো পদক্ষেপ নেই। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। সিলেট রেলওয়ে স্টেশন একসময় যেখানে প্রতিদিন তেলবাহী ওয়াগনের আনাগোনা ছিল নিয়মিত, এখন ইঞ্জিন সংকটে সপ্তাহ পার হলেও দেখা মেলে না এসব ওয়াগনের। সংশ্লিষ্টদের মতে আগে প্রতি মাসে 8 থেকে 10 লাখ লিটার ডিজেল রেল পরিবহনের মাধ্যমে সংগ্রহ করা গেলেও বর্তমানে তা নেমে এসেছে 1 থেকে 1.5 লাখ লিটারে, যা মোট চাহিদার 5% পূরণ করতে পারছে না। 22-23 ট্রাক কিন্তু প্রতি মাসে আসতো। আমি আসছি 1 বছর হয়, গত বছর আমি মাসে 12টা ওয়াগন কিন্তু পাইছি।
12টা ওয়াগন কিন্তু মোটামুটি ভালো তেল আসছে কিন্তু এখানে। তখন কিন্তু এত ক্রাইসিস মনে হয় আমার ছিল না, কিন্তু ক্রমান্বয়ে ওয়াগনের মাত্রাটা আরও কমে দিছে। এই মাসে আমার জানা মতে 3টা র্যাক আসছে। তার মানে কি অনেক কম না? এই কম খাওয়ার কারণে গভর্নমেন্ট কিন্তু বৈরব বাজার থেকে কিন্তু এর সাপোর্ট দিছে। ওই সাপোর্টটা দিয়ে কিন্তু এখন পর্যন্ত এই বিভাগটা কিন্তু টিকে আছে। কিন্তু এইভাবে কতক্ষণ? মার্চ 2026-এ আমরা 3টা ওয়াগন রিসিভ করছি। বিগত বছরের এই টাইমে 18 থেকে 19টা বা 20টা পর্যন্ত ওয়াগন রিসিভ করা হতো। এই অবস্থায় প্রায় 160 কিলোমিটার দূরের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সড়ক পথে ডিজেল আনতে হচ্ছে। এতে ব্যয় বাড়ার পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সময় মতো জ্বালানি না পাওয়ায় শিল্প কারখানা ও কৃষিক্ষেত্রে কমছে উৎপাদনশীলতা। চট্টগ্রাম থেকে সিলেটে আগে প্রতি মাসে যেখানে 20 থেকে 25টি তেলবাহী ওয়াগন আসতো, ইঞ্জিন সংকটে সেটি নেমে দাঁড়িয়েছে 3টিতে। হয়তোবা ধীরে ধীরে বন্ধই হয়ে যাবে এই তেলবাহী ওয়াগনগুলো। তবে ইঞ্জিনের সমস্যা সমাধানে কি করছে রেল কর্তৃপক্ষ, এমন প্রশ্ন এখন সবখানে। জ্বালানি খাত সংশ্লিষ্টদের অভিযোগ, স্থানীয় গ্যাসফিল্ড থেকে সংগৃহীত পেট্রোল ও অকটেন সরবরাহ স্বাভাবিক থাকলেও রেলপথে ডিজেল পরিবহন বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থায় বাড়ছে দুর্ভোগ। এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ী নেতারা। জেলা প্রশাসকের কাছে চিঠি গিয়েছে, আমরা সেটি পেট্রোল কোম্পানিকে পাঠিয়েছি, কিন্তু ওনারা ডিজেল সরবরাহ করতে পারছে না। আজকে সকাল থেকে চাইনিজ কোম্পানির লোকজন এসে আমাদের অফিসে বসে আছে। আমাদের যদি সরবরাহ করা না হয় আমরা কিভাবে দেব? রেল যেহেতু ইঞ্জিন স্বল্পতা কীভাবে ইঞ্জিনের পাওয়ারটা বাড়ানো যায়, পাওয়ার বাড়াইলে এবং সরকার যদি এটা ন্যাক নজর দেয়, সিলেটের জন্য যেহেতু রেলহেড ডিপো ন্যাক নজর দেয়, তাইলে আমরা অনেক উপকৃত হই। তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনে পাওয়া যায়নি বড় কর্তাদের। এদিকে স্থানীয় স্টেশন ম্যানেজার ইঞ্জিন সংকটের কথা স্বীকার করে নতুন ইঞ্জিন সংযোজনের আশ্বাস দিলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। আমাদের মেন সমস্যাটাই হলো আমাদের ইঞ্জিন সংকট। ইঞ্জিন সংকটের কারণে আমরা এই তেলবাহী ওয়াগন আমরা পরিবহন করতে পারতেছি না। যেখানে আমাদের প্রতি মাসে আগে 20 থেকে 22টি আমরা নিয়ে আসতে পারতাম, সেখানে আমরা ইঞ্জিন সংকটের কারণে আমরা এখন 2 থেকে 3টি আমরা নিয়ে আসতেছি। সিলেটের শিল্প, কৃষি ও উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে সময়মতো ও সাশ্রয়ী দামে ডিজেল সরবরাহ জরুরি। সংশ্লিষ্টদের মতে ইঞ্জিন সংকট দূর করে ওয়াগনের বগির সংখ্যা বাড়ালেই এ সংকট কাটানো সম্ভব। তবে রেল কর্তৃপক্ষের সদিচ্ছা আর কার্যকর পদক্ষেপ ছাড়া এ সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বেশি। সন্দীপন শুভ, এখন সিলেট। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। আলোচনা ভেস্তে গেলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানান প্রস্তুতি হিসেবে মার্কিন জাহাজগুলো সজ্জিত করা হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্রে। বিপরীতে লেবাননের যুদ্ধবিরতি ও ইরানের জব্দ করা সম্পদের ছাড় ব্যতীত আলোচনা শুরু হতে পারে না বলে সাফ জানালেন ইরানের পার্লামেন্ট স্পিকার। আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুমকি হিজবুল্লাহর। বিস্তারিত জানিয়েছেন অর্ণব প্রসাদ। যুদ্ধবিরতি কার্যকর হলেও অনেক যদি কিন্তু সমীকরণে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। শনিবার সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইসলামাবাদে আলোচনায় বসার কথা থাকলেও লেবানন ইস্যুতে এখনও পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন, তেহরান। আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জানান প্রস্তুতি হিসেবে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে তোলা হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্র। আর ইসলামাবাদের উদ্দেশ্যে মেরিল্যান্ড ছাড়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান আলোচনায় তেহরান চালাকি করলে তা মানবে না যুক্তরাষ্ট্র। If the Iranians are willing to negotiate in good faith, we're certainly willing to extend the open hand. If they're going to try to play us, then they're going to find that the negotiating team is not that receptive. So we're going to try to have a positive negotiation. The president has gave us some pretty clear guidelines. এদিকে লেবাননে যুদ্ধবিরতি ও ইরানের জব্দ করা সম্পদ ছাড় না দিলে আলোচনা শুরু করা যাবে না বলে নতুন দুটি শর্ত দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আর হিজবুল্লাহ প্রধানের বার্তা, শরীরের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। অন্যদিকে লেবাননের তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। মৃত্যু তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। প্রতি মুহূর্তে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। এ অবস্থায় অবিলম্বে দুটি হাসপাতাল খালি করার ইসরায়েলি নির্দেশ
প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জবাবে ইসরায়েলেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। নতুন করে আশদোদের নৌঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে দিনে 15টি জাহাজ চলাচলের সীমা নির্ধারণ করেছে তেহরান। আর জলপথে চলাচলকারী ট্যাঙ্কারগুলো থেকে ইরানি মুদ্রায় টোল আদায়ের চিন্তাভাবনা করছে ইরান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় এখনও জ্বালানি সংকটে ধুঁকছে পুরো বিশ্ব। এমন অবস্থায় সবার চোখ ইসলামাবাদের দিকে। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন তেহরান প্রকৃত শান্তির পথ বেছে নিতে সক্ষম হবে নাকি 2 সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যাবে, সেই শঙ্কায় বাড়ছে উদ্বেগ। তবে যুদ্ধের ময়দান থেকে 2 দেশকে আলোচনার টেবিলে নিয়ে আসায় প্রশংসা ভাসছে পাকিস্তান। আরও জানাচ্ছেন অর্ণপ্রসাদ। লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এর জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক না হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। জীবনযাত্রা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে দুশ্চিন্তায় বিশ্ব নেতারা। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের চোখ এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি মধ্যস্থতার পর এবার ওয়াশিংটন তেহরানের কূটনৈতিক প্রচেষ্টার আয়োজন করেও পাকিস্তান সফল হয় কিনা তারই অপেক্ষায় বিশ্ববাসী। যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি শর্তগুলো নিয়ে এই কূটনৈতিক প্রচেষ্টায় সফল হলে পাকিস্তানের মর্যাদাও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি করিয়ে ইতোমধ্যেই বিশ্ব নেতাদের প্রশংসা কুড়িয়েছে ইসলামাবাদ। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও পাকিস্তানের ভূমিকা নিয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তবে সাধুবাদ জানিয়েছেন অনেক বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও বিশ্লেষক। তাদের অনেকেই এ বিষয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কূটনীতির সমালোচনা করেছেন। जो काम पाकिस्तान को करना पड़ा वो हमें करना चाहिए था। सीज फायर की बात, दोनों में समझौता कराने की बात भारत को करनी चाहिए थी। लेकिन जब भारत के प्रधानमंत्री इजराइल में जाके कहेंगे कि ये धरती फादरलैंड है, भारत मदरलैंड है, तो आप कैसे सीज फायर की बात करेंगे, कैसे समझौता करेंगे? आपने तो उसी दिन अपनी विदेश नीति को ख़त्म कर दिया। এদিকে ইসলামাবাদে ওয়াশিংটন তেহরানের কূটনৈতিক আলোচনা 15 দিন স্থায়ী হতে পারে বলে জানা গেছে, যা ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ইসলামাবাদ। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও স্পিকার বাঘের ঘালিকবাব। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। লেবাননে ইসরায়েলের বিমান হামলার এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার বৈরুতের বাংলাদেশ দূতাবাস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দূতাবাস জানায় বুধবার হামরা এলাকায় আইডিএফের হামলায় নিহত হন দীপালি। তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত দীপালির বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়। তার মৃত্যুতে শোক জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। পৃথিবীতে ফিরে এসেছেন আর্টেমিস 2 এর মহাকাশচারীরা। এর মাধ্যমে 10 দিনের অভিযান শেষ হলো। নভোচারী দলটি ব্রিটিশ গ্রীষ্মকালীন রাত 1টার ঠিক পরেই প্রশান্ত মহাসাগরে অবতরণ করে এর মাঝে 6 মিনিটের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয় আর্টেমিস 2। পরে সফলভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করে নভোচারী দলটি এর আগে 6 এপ্রিল চন্দ্র প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে 40,06,771 কিলোমিটার দূরে পৌঁছায়, যা মহাকাশে মানুষের ভ্রমণের সর্বোচ্চ দূরত্বের রেকর্ড। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় পর গত 1 এপ্রিল নভোচারীদের নিয়ে যাত্রা শুরু করে নাসার মহাকাশযান আর্টেমিস 2। 4 নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিয়ানা কোচ ও জেরেমি হ্যানসেন। এর মধ্যে জেরেমি হ্যানসেন কানাডার নাগরিক। বিনা পারিশ্রমিকে 2000 কিডনি প্রতিস্থাপনকারী ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে
চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। জানা গেছে, অতিরিক্ত লাভে হাসপাতালের খাদ্য উপকরণের দরপত্র না পাওয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে যুবদল নেতা মঈনুদ্দিন। শুক্রবার সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ডাক্তার কামরুলকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে দলবল নিয়ে হাসপাতালে মব করার চেষ্টা করে মঈনুদ্দিন। এমনকি হাসপাতালের এক কর্মচারীর বাসায়ও হানা দেয়। পরবর্তীতে গণমাধ্যমে এই সংবাদ প্রচারিত হলে শুক্রবার রাতে ডাক্তার কামরুলের সাথে দেখা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি। তার দাবি, মঈনুদ্দিন যুবদল নেতা নন। আমরা যে গত 5 বছর যাবৎ যে দায়িত্বে আমি যে দায়িত্ব পালন করতেছি, এর মধ্যে আমি ওকে কখনোই আমি দেখি নাই। যুবদলের নাম ভাঙিয়ে কেউ কোনো ঘটনা ঘটালে বা ঘটানোর চেষ্টা করলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ইমিডিয়েটলি তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখানকার এলাকার যারা যুবদল তারা আবার চিনে, তো তাদেরকেও আমি বলেছি যে দেখেন এই ছেলেটা তো করে, তাদের কথাও শুনে নেয়। আমাকে তো হিসাব করে চলতে হবে, প্রত্যেকটা জিনিস খুব হিসাব করে, নাহলে পরে চালানো সম্ভব না। এখন তাকে এক্সরে ফিল্ম দিতে হবে, অমুক দিতে হবে, এইসব শুনে আমি সব বন্ধ করে দিচ্ছি। এখন বন্ধ করে দিলে তখন ওই স্টাফকে তুলে নিয়ে যাবে, ওই একে তুলে নিয়ে যাবে, এই সেই হাবি যাবে। এবং হঠাৎ করে একজনকে, ও আমার থেকে 5 লক্ষ টাকা নিছে, আমি 5 টাকা দিতে হবে। মাগুরা শহরের নতুন বাজারে প্রতিদিন সকালে 2 ঘন্টার জন্য বসে এক ব্যতিক্রমী সবজির বাজার, যেখানে কৃষকরা তাদের উৎপাদিত বিষমুক্ত সতেজ সবজি সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করেন। এই নিয়ে বিস্তারিত জানাতে মাগুরার নতুন বাজার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, শুভ সকাল আপনাকে। ব্যতিক্রমী এই বাজারে সবজি বেচাকেনা করছেন ক্রেতা বিক্রেতারা, ভিড় কেমন দেখছেন একটু জানতে চাই। লাইবা, আমি এই মুহূর্তে আছি মাগুরার যে একটি ব্যতিক্রম সবজি বাজার, এই মাগুরা নতুন বাজার, রাস্তার পাশেই সবজি বাজারটি মূলত বসে। আমরা এখানে লক্ষ্য করছি যে কৃষকরা ভোর থেকেই তাদের যে উৎপাদিত সবজি এই বাজারটিতে নিয়ে আসে, এবং যারা ভোরে বিশেষ করে হাঁটা চলা করে এবং যারা ডায়াবেটিক্স রোগী, তাছাড়া যারা অফিস আদালতে যায়, তারা খুব ভোরেই কিন্তু এই সবজি থেকে বাজারটি থেকে সবজি কিনে তারা নিয়ে যেতে পারে। তা আমরা যেখানে আছি এই সবজি বাজারটির নাম কেউ ডায়াবেটিক্স বাজার, কেউ নারীদের বাজার, কেউ ভোরের বাজার, কেউ সকালের বাজার, বিভিন্ন নামে কিন্তু এই বাজারটিতে আখ্যায়িত করে। মূলত এই বাজারটি ভোর 6টা থেকে 8টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তো আমরা এই বাজারটিতে ভোরবেলায় যেটা লক্ষ্য করা যায় যে বাজারটি ব্যাপক কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। এখানে মূলত কৃষকরা তাদের যে জমির যে সবজি, তারা উৎপাদিত সবজি নিজেরা এই বাজারটিতে নিয়ে আসে, এবং কৃষকরা নিজে হাতে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই কিন্তু ক্রেতাদের কাছে তারা এই সবজিটা বিক্রি করে। এতে কৃষকরা বেশ লাভবান হয়, এবং ক্রেতারা কৃষকদের কাছ থেকে স্বল্প মূল্যে এই সবজিটা কিনে তারাও কিন্তু বেশ স্বস্তি থাকে। তো সবকিছু মিলিয়ে এই সবজি বাজারে শুধু সবজি নয়, সিজনাল কৃষকদের যে উৎপাদিত ফল ফলাদিও কিন্তু এই বাজারে পাওয়া যায়। তো এই ছিল মাগুরা যে ব্যতিক্রমী সবজি বাজার থেকে সর্বশেষ লাইভা। মাগুরা থেকে যুক্ত ছিলেন বিশ্বজিৎ বাপি। ঈদুল আজহার 1.5 মাস আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে চড়া হতে শুরু করেছে মশলার বাজার। 2 সপ্তাহের ব্যবধানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দুবাই হয়ে আসা মশলার সরবরাহ কমে গেছে। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদনে দেখব বিস্তারিত। ঈদ উল আজহার এখনও 1.5 মাস বাকি, তবে এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর কিছু কিছু মশলার দাম বেড়েছে কয়েক গুণ পর্যন্ত। পাইকারি বাজার খাতুনগঞ্জে 1 মাসের ব্যবধানে শুকনো মরিচ কেজিতে বেড়েছে 50 টাকা, হলুদ 20 থেকে 30 টাকা, জিরা 20 টাকা, ধনিয়া 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া কিশমিশে কেজিতে বেড়েছে 200 টাকা, আর টক আলু বোখারায় বেড়েছে প্রায় 1000 টাকা। ব্যবসায়ীরা জানান,
আফগানিস্তানের জিরা, ইরানের কিশমিশ, গুয়াতেমালার এলাচ সহ বেশ কিছু পণ্য দুবাই হয়ে বাংলাদেশে আসে। কিন্তু যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর প্রভাব পড়েছে বাজারে। যুদ্ধের কারণে মানুষ একটা আতঙ্কগ্রস্ত এবং মানুষ মজুদের বেশি একটা সম্ভাবনা, একটা যে মজুদ করবে, জিনিসের দাম বাড়বে, তাও বিক্রি হবে, যুদ্ধের কারণে মাল আসবে না, সে একটা প্রবণতা আমাদের দেশে বেশি দেখা যায়। সেই কারণেই মালের দামটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বাড়তি। আফগান জিরা এগুলো 600 টাকা, 650 টাকা, এরকম এখন 700, 750 এরকম দাম বাড়ে গেছে। আর কিশমিশি লাগে 600 টাকা, এখন 800 টাকা। শিপিং খরচ বেড়ে যাওয়া এবং সময়মতো পণ্য না পাওয়ার শঙ্কায় অনেক আমদানিকারক নতুন করে আমদানি করতে সাহস পাচ্ছেন না। পাশাপাশি ডলারের দামও কিছুটা বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারতের ওপর নির্ভরশীলতা বেশি থাকায় এবং চীন ও ভিয়েতনাম থেকে আমদানি স্বাভাবিক থাকায় কোরবানির ঈদে বড় ধরনের সংকট হবে না। ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে মাল আসতেছে, মৌসুমের মাল, যার কারণে এখানে বাজারে কোনো শর্ট দেখা যাবে না। চাহিদার অনুপাতে পণ্য অ্যাভেলেবেল আছে। তবে যুদ্ধ যদি দীর্ঘদিন হয়, দীর্ঘমেয়াদী হয় এবং হরমুজ প্রণালী দিয়ে যে পণ্যর যে আসা যাওয়ার সেটি যদি বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে হয়তো কিছুদিন পরে পণ্যের সংকট হতে পারে বলে আমরা মনে করছি। দেশে মশলা বাজারের বার্ষিক আকার প্রায় 10,000 কোটি টাকা। সারা বছর চাহিদা থাকলেও ঈদ উল আজহার সময় তা কয়েক গুণ বেড়ে যায়। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণের নতুন মৌসুম। 1 এপ্রিল থেকে মৌয়ালদের অনুমতিপত্র দেয়া শুরু করেছে বন বিভাগ। তবে মৌসুমের শুরুতেই মৌয়ালদের অভিযোগ, বনদস্যুদের আগাম টাকা দিয়ে তবেই বনে ঢুকতে হচ্ছে তাদের। এতে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জন ও জীবন জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন উপকূলীয় কর্মজীবীরা। মাসুদ রানার ক্যামেরায় আহসান রাজীবের প্রতিবেদন। শুরু হয়েছে সুন্দরবনে মধু আহরণের ব্যস্ততা। খলিশা, গরান আর কেওড়া ফুলের ঘ্রাণে এখন মাতোয়ারা বনভূমি। পঞ্জিকা মেনে 1 এপ্রিল থেকেই উপকূলীয় অঞ্চলের হাজারো মৌয়াল বন বিভাগের পাশ নিয়ে প্রবেশ করছেন গহীন অরণ্যে। আগামী জুন মাস পর্যন্ত চলবে এই মধু সংগ্রহের উৎসব। একটা নৌকা 10 দিন 20 দিন এমনকি 1 মাসের অধিক সময় ধরে সুন্দরবনের গহীন জঙ্গলে থাকে, 1-1.5 মাস পর্যন্ত থাকে। সেখানে অবস্থান করে প্রচুর পরিমাণে মধু নিয়ে তারপরে ফিরে আসে। খলিশা মধু, যেটা এপ্রিলের 15 তারিখে আসে, এই মধুটা বাংলাদেশের সবচেয়ে ভালো মধু। এই মধুটার স্বাদ, গুণগত মান, কালার, এটা একবারে প্রিমিয়াম। বন বিভাগের পরিকল্পনা অনুযায়ী চলতি মৌসুমে 1100 কুইন্টাল মধু ও 600 কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত মৌসুমে যা ছিল 854.5 কুইন্টাল মধু ও 275.5 কুইন্টাল মোম। কিন্তু দস্যুদের উৎপাত আর অগ্রিম চাঁদার কারণে ব্যাহত হতে পারে এই লক্ষ্যমাত্রা। এতে প্রভাব পড়ছে স্থানীয় মধু ব্যবসায়ী। মধু কাটা কোনো সমস্যা না, তা ঢাকায় মানে দস্যু নেমে স্কোপ এর জন্য আমরা যাইতে পারছি না। জঙ্গল বন্ধ করে রেখেছে, ওধারা যাতে দেয় না। আম তো আমরা ঠিক মতন পাই না, কারণ মহাজনের কাছে চালান নিয়ে যেতে হয়, মহাজনরা ওই যা দাম কাটে তাই আমাদের নিতে হয়। এবছর সাতক্ষীরা রেঞ্জের লক্ষ্যমাত্রা হচ্ছে 1100 কুইন্টাল মধু এবং 600 কুইন্টাল মোম। এবং মৌয়ালি ভাইদের নিরাপত্তা বিবেচনা আমাদের সর্বপ্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের নিয়মিত টহল, স্মার্ট প্যাট্রোলিং সব চালু আছে। এছাড়া সমন্বিত একটি অভিযানের ব্যাপারে কথা হচ্ছে। আশা করছি এই সকল পদক্ষেপের ফলে আমাদের মৌয়ালি ভাইদের মধু সংগ্রহের প্রক্রিয়াটা খুব সহজভাবে সম্পন্ন হবে। গত 1 এপ্রিল এই কার্যক্রমের উদ্বোধন করেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বনজীবী ও বন রক্ষার গুরুত্ব দিয়ে তিনি দস্যু দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ওনাদেরকে পরিষ্কার করে বলা হয়েছে, যেহেতু এখানকার আমাদের মৌয়ালিরা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাদেরকে যেন নিরাপত্তা দিতে পারি। এখানকার যিনি এমপি আছেন, ওনার সঙ্গে গতকাল আমি কথা বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে, উনি আমাকে আপডেট দিয়েছেন। আমরা চেষ্টা করব প্রয়োজন মতো 7 দিন, 10 দিন, 15 দিন, যে কোনো মূল্য হোক, আমরা সবসময় এদেরকে একটা সুপারভাইজ করার জন্য। বনজীবীদের দাবি শুধু আশ্বাস নয়, বরং বনের ভেতরে টহল জোরদার করে দস্যুমুক্ত পরিবেশে মধু সংগ্রহের নিশ্চয়তা দেবে সরকার। আহসান রাজীব, এখন, সাতক্ষীরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নিজের পদত্যাগের খবর নিশ্চিত করেন আকবর হোসেন। তবে তার পদত্যাগের বিষয়ে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিগত অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিক আকবর হোসেনকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
আবারও জানাবো দেশের বাইরের খবর। দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনার অবস্থান ও আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন ছুড়লেন তৃণমূল কংগ্রেসের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের কারখানা নয়, বরং মানবিক মানুষের ঠিকানা বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় ভারতবর্ষ থেকে ফের অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ থেকে দীপক দেবনাথের পাঠানো প্রতিবেদন। অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত বিজেপি ও তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কারখানা গড়ে তোলার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক একদিন পর কলকাতায় নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় একই ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করা হবে। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट एक पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। এদিন নির্বাচনী ইশতেহারে নারীদের জন্য মাসিক ৩,০০০ রুপি মহার্ঘ ভাতা চালু সহ একাধিক প্রতিশ্রুতি দেন অমিত শাহ। বাংলায় যারা থাকেন তারাই বাংলার নাগরিক। কেন্দ্রের শাসক দলের শীর্ষ নেতাদের একের পর এক অভিযোগের প্রতিক্রিয়ায় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। নির্বাচনের আগে কেন ভোটার তালিকায় সংশোধন আনা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। অভিযোগ করেন অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রের। এটি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অমিত শাহর পদত্যাগ করা উচিত বলেও জানান মমতা। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের বিপরীতে ১.৫ বছর ধরে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার স্ট্যাটাস জানতে চেয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? ১.৫ বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? অভিষেকের অভিযোগ, জাতীয় সুরক্ষার কথা বললেও বিজেপির শাসনামলে কাশ্মীরের পেহেলগাম ও দিল্লির প্রাণঘাতী বিস্ফোরণের সাক্ষী হয়েছে দেশ। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ কার দখলে, কার নিয়ন্ত্রণে? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? এছাড়া বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। অভিষেকের এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন কলকাতা। বিসিবির অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচনে অংশ নিলে তা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে মন্তব্য করেছেন ইশতিয়াক আহমেদ। এখন টিভিকে সাক্ষাৎকারে সাবেক এই ক্রিকেটার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই হবে এই কমিটির মূল চ্যালেঞ্জ। সফলতা পেতে তামিমের পাশাপাশি কমিটির বাকিদেরও স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড সরিয়ে নতুন অ্যাডহক কমিটির হাতে বিসিবির দায়িত্ব তুলে দিয়েছে এনএসসি, যা নিয়ে ক্রিকেট আঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। শুরু থেকেই বুলবুলের বোর্ডকে অবৈধ দাবি করে আসছিলেন তামিম ইকবাল।
তার বর্তমান কমিটি কতটা স্বচ্ছভাবে দায়িত্ব পেয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। লাস্ট বোর্ডের ব্যাপারে তামিম ইকবালের একটা বড় একটা অভিযোগ ছিল যে ইট ওয়াজ অ্যান ইলিগাল বোর্ড অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ অ্যান্ড টু হিম দ্যাট ওয়াজ অ্যান ইরেগুলার অ্যান্ড ইলিগাল বোর্ড। হোয়াট ইজ দিস বোর্ড ইন দ্যাট কেস? বর্তমান বোর্ডের মূল দায়িত্ব মনে করিয়ে দেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সে প্রশ্নও রাখেন সাবেক ক্রিকেটার। তামিম ইকবাল যদি নিশ্চয়ই ইলেকশন করবে, এখানে যারা আছে এই 11 জনের মধ্যে অনেকেই সেই ইচ্ছা পোষণ করছে নিশ্চয়ই মনে মনে যে তারা ইলেকশন করবে, অনেক হয়তো প্রকাশও করেছে। সেটা যদি হয় তাহলে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কনফ্লিক্ট ইন ইন্টারেস্টের ব্যাপার চলে আসছে। ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা কাটাতে তামিমকে যোগ্য মনে করেন ইশতিয়াক আহমেদ, তবে বোর্ডকে সাফল্য পেতে হলে অন্য সদস্যের সহযোগিতাও প্রয়োজন হবে বলে মনে করেন তিনি। একা আপনি একটা 100 মেরে টিমকে জেতাতে পারেন, কিন্তু আপনি একা বোর্ডে এসে আপনি একা বোর্ডকে সাকসেসফুল করতে পারবেন না। আপনাকে 11 জন মিলে কাজ করে আপনাকে উদ্দেশ্য সাধন করতে হবে। সেটা কতখানি পারবে, উইল হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। তার সাপোর্ট দরকার হবে। বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে ঘরোয়া ক্রিকেট একরকম বন্ধ হয়েছিল। মাঠের খেলা নিয়মিত করাই তামিমের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সাবেক ক্রিকেটার। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।